গত ৪৫ দিনে বিজেপি শাসিত ভারতের বিভিন্ন রাজ্যে মুসলমানদের বহু ধর্মীয় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত মে ও জুন মাসে ভারতের ৬টি রাজ্য দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং হরিয়ানায় মুসলমানদের অন্তত ২৩টি ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং দরগা রয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের বারাণসীতে রেলওয়ের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় ১০০০ বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ গঞ্জ শহীদা এবং রাজস্থানের জয়পুরে রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নুরানি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে গুজরাটের কুচ জেলায়। সেখানে স্থানীয় প্রশাসন কোনো আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে ৩টি মসজিদ এবং বেশ কয়েকটি মাজার সহ মোট ৩০টি স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এই উচ্ছেদ অভিযানগুলোর পর ভারতের শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনের লড়াইয়ের ঘোষণা দিয়েছে। আমি ফদ ভাইয়ের কাছে আসতে চাই। ফদ ভাই, আমরা দেখছি মে মাস, জুন মাস এবং গতকালকেও আমরা একটি খবর দেখেছি সাম্প্রতিক যে ঘটনা, এইগুলো ভারতে একের পর এক ঘটনাগুলো কেন ঘটছে? ধন্যবাদ। মোহাম্মদ আলী জিন্নার একটা বিখ্যাত উক্তি মনে পড়ছে আর কি। পার্টিশনের আলোচনা যখন চলছিল তখন অনেক মুসলমানরাই দ্বিধাহীন অবস্থায় ছিলেন যে আসলে তারা পাকিস্তানে চলে যাবেন কিনা। ইভেন দেখবেন আমাদের এই অঞ্চলে, বাংলা অঞ্চলে সোহরাওয়ার্দী সাহেব, আবুল হাশেম সাহেব যারা ছিলেন, তারা কিন্তু সবাই চাচ্ছিলেন যে একটা স্বাধীন বাংলা হোক, আজকের পশ্চিম বাংলা মিলায় একটা স্বাধীন রাষ্ট্র হোক, মানে ৩টা রাষ্ট্র, পাকিস্তান, ভারত হবে, আলাদা একটা বাংলা রাষ্ট্র হবে। তো সোহরাওয়ার্দী সাহেবকে উনি কনভারসেশনে বলেছেন যে প্রথম কথা হচ্ছে যে আমার আপত্তি নাই, তোমরা স্বাধীন থাকতে চাইলে স্বাধীন থাকতে পারো, আলাদা রাষ্ট্র হতে পারে, তবে আমি আশঙ্কা করছি তোমাদেরকে দখল করে নেওয়া হবে, তোমাদেরকে স্বাধীন থাকতে দেয়া হবে না। আর ভারতের মুসলমানদের ব্যাপারে ভারতে যারা ছিল তাদেরকে বলেছেন জিন্না সাহেব যে তোমাদের প্রতিটা দিনক্ষণ যাবে হচ্ছে তোমরা যে ভারতীয় এই আনুগত্য প্রমাণ করতে করতেই তোমাদের চলে যাবে দিন। মানে তোমাদের আইডেন্টিটি কেউ অ্যাকসেপ্ট করবে না যে তোমরা আসলে মুসলমান এবং একই সাথে তুমি আবার ভারতীয়, হিন্দুস্তানি। তো এখন এই সংকট কিন্তু যারা বুঝতে পেরেছিলেন তারা কিন্তু চলে গেছেন। তারা দুই পারে, এই পারের পাকিস্তানে আসছেন তখনকার, অথবা ওই পারের পাকিস্তানে চলে গেছেন। যারা থেকে গেছেন বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অনেকেই সচ্ছল মধ্যবিত্ত পরিবার কিন্তু ম্যাক্সিমাম চলে গেছেন। যারা শিক্ষিত ছিলেন, সিচুয়েশন বুঝতে পেরেছেন যে হিন্দু মনস্তত্ত্ব এই 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 রাষ্ট্রের মধ্যে আসলে আমি থাকতে পারবো কিনা। তো আজকে এত বছর পরে এসে এবং দেখবেন যে এটার যে বয়ানগুলো ছিল, পার্টিশন, বিভক্তি ভুল ছিল, মুসলিম লীগ, জিন্না দেশটাকে ভাগ করে দিয়ে গেছে, বাংলাদেশের এই যে পতিত মুসলমানের ঘরের বাচ্চারা যারা বাম রাজনীতি করছে, তারা দেখবেন কথায় কথায় মৌলবাদী রাষ্ট্র, এই সেই হ্যানত্যান। এটা তো টেকনিক্যালি বলা হচ্ছে আপনি পাকিস্তানের অস্তিত্ব না মানা মানে হচ্ছে আপনি তো বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করছেন না। এই রাষ্ট্রটা আসলো কোত্থেকে? এটা পাকিস্তানের এন্টিটির মধ্য দিয়েই তো এটার জন্ম হয়েছে, এটা তো আলাদা কোনো রাষ্ট্র আকারে জন্মায় নাই। তো এই বাস্তবতাগুলো আজকে প্রমাণ করছে যে আসলে ১৯৪০ সালের সেই লাহোর প্রস্তাবটা কত যৌক্তিক ছিল, কতটা ভিশনারি, দূরদৃষ্টিপূর্ণ ছিল। আল্লামা ইকবাল, আমাদের উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী কবি, যিনি এইটার স্বপ্নদ্রষ্টা, যিনি এটা নিয়ে লিখেছেন। চৌধুরী রহমত আলী, একজন পাকিস্তানি স্টুডেন্ট, তিনি তখন কেমব্রিজে পড়তেন, উনি ক্যাম্পেইন করেছেন নাও আর নেভার, যে এই রাষ্ট্র হলে এখনই হতে হবে পুরোটা মিলে। তো এই রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে আজকে নতুন করে পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, রাষ্ট্র হওয়া, এগুলোর প্রত্যেকটার যৌক্তিকতা নতুন করে আবার দৃশ্যমান হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে যে আজকে যারা ভারত শাসন করছেন তারা কি ধরনের রাষ্ট্র প্রকল্পে বিশ্বাস করেন, সেই চরিত্রটা, আকাঙ্ক্ষাটা কংগ্রেসের ভাষায় বোঝা যেত কিন্তু পরিষ্কার ছিল না, কিন্তু চিন্তায়, মনস্তত্ত্বে কিন্তু একই রকম। কংগ্রেসও পাকিস্তান রাষ্ট্র প্রকল্পটাকে, পার্টিশনকে, মোহাম্মদ আলী জিন্না, মুসলিম লীগকে যেভাবে দেখে, বিজেপি একইভাবে দেখে। কংগ্রেস এটা নিয়ে উচ্চবাচ্য করে কম, বিজেপি কথা বলে বেশি। বিজেপির হইল যে আপনার তার ভিতরে কোনো মুনাফিকি চরিত্র নাই, সে যে ক্রিমিনাল এইটা সে আপনাকে দিনে রাতে পরিষ্কার বোঝায় দিবে। কংগ্রেসের ক্যারেক্টারটা হচ্ছে একদম চাণক্য, ক্রিমিনাল আইডিয়া নিয়ে সে নড়াচড়া করে, কিন্তু চিন্তায় একই ফ্রেমে আছে তারা।
তো এখন সেই রকম জায়গা থেকে দেখেন যে গ্রেটার ইসরায়েল প্রকল্পটা দেখেন যে আরএসএসের অথবা বিজেপির যারা পূর্বপুরুষ ছিলেন তারা ইকুয়ালি নাৎসি প্রকল্প দ্বারাও হিটলার দ্বারাও উৎসাহিত ছিলেন, আবার গ্রেটার ইসরায়েলি প্রকল্প নাৎসিজম যাদেরকে মারছে তাদের দ্বারাও তারা উৎসাহিত ছিল। খুবই ইন্টারেস্টিং আইডিয়া। এবং দেখবেন কদিন আগে দিল্লিতে ইসরায়েলের অ্যাম্বাসেডর বলেছে যে বাংলাদেশে নাকি হামাস অ্যাটাক করবে আর কি। ধরনের উদ্ভট স্টুপিড কথাবার্তা বলেছে। তো সেই জায়গায় দেখেন যে আইডিয়াগুলো কি কি। একটা হলো গ্রেটার ইসরায়েল রাষ্ট্র, একটা বড় ইসরায়েলি ঐতিহাসিক রাষ্ট্র যেটা বাইবেলে আছে, বিবলিক্যাল জায়নিস্ট স্টেট। ভারতেও দেখেন অখণ্ড ভারত, যে একটা বৃহত্তর ভারত রাষ্ট্র, হিন্দুকুশ হিমালয় থেকে শুরু করে একেবারে ভারত সাগর পর্যন্ত, মহাসাগর পর্যন্ত পুরোটা মিলে একটা রাষ্ট্র হবে, একটা কল্পিত রাষ্ট্র। দ্বিতীয়ত দেখেন যে বুলডোজার দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে কারা, কোন রাষ্ট্রে করে হলো ইসরায়েল। এবং দেখবেন এই বুলডোজার পলিসিটা ইসরায়েল থেকে একেবারে মানে ঘেটে ঘেটে বিজেপি নিয়ে আসছে, এবং ভারতের মুসলমান কমিউনিটি খ্রিশ্চানদের উপরেও তারা এটা অ্যাপ্লাই করছে। এবং সব জায়গায় দেখবেন একদম একই ফ্রেমে চলছে যে আইডেন্টিফাই করো, কোনো বিচার আচার দরকার নাই, দিনে দুপুরে নিয়ে যাবা, একদম বুলডোজ করে দিয়ে দিবা, পিটাবা, মামলা মোকদ্দমা হইলেও কোর্ট কাচারিরে হুমকি দিয়ে দিবা, ভয় দেখায় দিবা, তোমার মতো করে রায় দিয়ে দিবে। এবং এই যে কাঠামোটা ইসরায়েল প্র্যাকটিস করে, এথনিক ক্লিনজিং বলে, যে আপনি সংখ্যালঘু নিধন করে যে রাষ্ট্রটা বানাবেন, জাতিগত নিধন করে যে রাষ্ট্রটা বানাবেন। কারণ বিজেপির যে কল্পিত হিন্দু রাষ্ট্র, এই হিন্দু রাষ্ট্রের ভিতরে মুসলমান এবং খ্রিস্টান থাকতে পারবে না, তার অন্যরা থাকতে পারবে, যাদের জন্মভূমি, পুণ্যভূমি, তারপরে পিতৃভূমি সব কিছু হচ্ছে এইখানে। তাহলে এই 20 কোটি মুসলমান তো তাদের ওখানে আছে, তাহলে এই বিদ্বেষ ছড়ানো তো আসলে এখন প্রশ্ন হচ্ছে সংখ্যাটা আরো বেশি হবে, 20 কোটির বেশি হবে। অপশন কি আরো বেশি বলা হয়। এখন ধরেন এটা যদি খ্রিস্টান মিলে টেলে এটা প্রায় ক্লোজ টু 30% হবে। 30% মুসলমান মানে হচ্ছে 150 কোটি যদি মানুষ হয়, তাহলে আপনার 40-45 কোটি মানুষ। শুধু চিন্তা করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন মোটা দাগে কে করেছে, নেতৃত্ব দিয়েছে কারা? মুসলমানরা। কিন্তু আপনি যদি ইন্ডিয়ান দিল্লির সেই বিখ্যাত ওয়ালের যে শহীদদের তালিকা করা আছে 93,000 ভারতীয়, হিন্দুস্তানি মুসলমান, হিন্দু, শিখ, তাদের ভিতরে প্রায় 65,000 হচ্ছে মুসলমান 93,000-এর ভিতরে। তাহলে আপনি চিন্তা করে দেখেন সংখ্যায় মুসলমান তো মেজরিটি না, মেজরিটি তো হিন্দু। তাহলে সে সেকেন্ড মেজরিটি, কিন্তু ডিসপ্রপোর্শনেটলি সে হিন্দুস্তানের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। আরএসএস বিজেপি ব্রিটিশের দালালি করছে। কোনো নেতার কোনো ইতিহাস নাই তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। কংগ্রেসের রাজনীতি করবার কারণে আরএসএসের বস সাভারকার জেলে ছিল। 19 বার পর্যন্ত ব্রিটিশ ভাইসরয়ের কাছে চিঠি লিখছে, রানীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখছে না, জনগণ মন অধিনায়ক, 2টা গান লিখছে, একটা আমাদের জাতীয় সঙ্গীত, একটা দালালির সঙ্গীত, আহা আমার বাংলা ভেঙে যেতেছে। আর দ্বিতীয়টা হইল আপনার ব্রিটিশ রাজা আসছে, তার অ্যাসেনশন ইন্ডিয়াতে, সেখানে সে ওই যে মানে মানপত্র পাঠ করে না, ওই কবিতা সে গাইছে। এরপরে দেখেন আমাদের এই বাংলা অঞ্চলের শ্যামাপ্রসাদ মুখার্জি, বঙ্কিম, প্রচণ্ড রকম ব্রিটিশ দালালির মধ্য দিয়ে তারা বড় হয়েছে। সকল ব্রিটিশের তত্ত্বাবধানে যে বাঙালি রেনেসা, মানে হিন্দুদের রেনেসা আকারে পড়া আর কি, সেটার মধ্য দিয়ে তারা বড় হয়েছে। তাহলে এই মনস্তত্ত্বে সে যেটা করছে সেটা হইল তার রাষ্ট্র প্রকল্পে সে দেখে না যে হিন্দু ছাড়া, যার জন্মভূমি, পুণ্যভূমি, মাতৃভূমি সব কিছু হচ্ছে ভারত, এর বাইরে কেউ নাই। তাহলে আমরা কারা? মুসলমানরা, খ্রিস্টানরা আমরা হইলাম বিদেশি। জবন বলে, দেখবেন স্লেস বলে, মেচ্ছ বলে, মানে আমাদের জন্য আলাদা আলাদা সুন্দর সুন্দর শব্দ আছে। এরা বিদেশি, এরা অন্য জায়গা থেকে আসছে, দেশ দখল করছে, তুরস্ক থেকে আসছে, আফগান থেকে আসছে, মধ্য এশিয়া থেকে আসছে। এখন এই ব্রাহ্মণ সমাজ কোত্থেকে আসছে? আমার এই অঞ্চলের গায়ের রং তো দ্রাবিড়িয়ান, মানে মোস্তফা কামাল ভাই বেদবিনিয়ান না, আমাদের মোটা দাগের গায়ের রংটা হচ্ছে এই ভারতবর্ষের এই রংটা দ্রাবিড়িয়ান। আমরা তো মিক্সড রেস হয়ে গেছি। তো এই দ্রাবিড়িয়ান রেসের ভিতর থেকে আর্যরা আসলো কোত্থেকে? এবং এই দ্রাবিড় মানে দার আল আবির, এটা শব্দটাকে অরিজিনাল শব্দ হলো দার আল আবির। আবিরকে
নূহ আলাইসাল্লাম, শীশ আলাইসাল্লামের বংশধর, যারা এই অঞ্চলে এসে থাকছেন। দার বলতে বোঝাচ্ছে আবিরের ঘর, আবিরের বংশ, আবিরের পরিবেশ, মহল্লা। তাহলে এই অঞ্চলে এত ফর্সা মানুষ আসলো কোত্থেকে? আপনারা যারা আর্যরা বলছেন ব্রাহ্মণ জাতি, এই মোদির রং, মোদিরে কদিন আগে ফেরেশতার মতো শয়তান বলছে না? ট্রাম্প দেখছেন না বলছে? টোটাল কিলার। হ্যাঁ, যে ফেরেশতার মতো মানে ক্রিমিনাল বলছে, দেখতে ফর্সা সুন্দর অ্যাঞ্জেলের মতো, অ্যাঞ্জেলিক শয়তান আর কি। তো এই গায়ের রংটা আসলো কোত্থেকে? ওরা নিজেরাই তো মধ্য এশিয়া থেকে আসছে। ফার্স্ট সেকেন্ড সেঞ্চুরিতেও তো ভারতবর্ষে মূর্তি পূজা ছিল না, হিস্টোরিয়ানরা বলেছে। মূর্তি আসলো কোত্থেকে? এই অঞ্চলে তো মূর্তি পূজা ছিল না, প্রকৃতি পূজারই ছিল। এই অঞ্চলের মানুষ হচ্ছে মানে এই অঞ্চলের মানে এই ধরেন সাপ, ইঁদুর, বেজি, ইগল টিগল, এই সব কিছু পূজা করতো, পাখি টাখি, প্রাণী টানি। এখনও আছে না হিন্দুদের, দেখছেন না বিভিন্ন দেবদেবীর আবার বাহন আছে, এক একজন এক এক গাড়িতে, এক এক বাসে, এক এক প্রাইভেট কারে করে চলে। তো এই চলার যে বাহন, এখানে মূর্তিটা আসলো কোত্থেকে? এই 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 ব্রাহ্মণরা নিয়ে আসছে মধ্য এশিয়া থেকে, যখন তারা আসছে সেই রাশিয়ার অঞ্চলের আশেপাশ থেকে তারা যখন আসছে। তাহলে এই যে তাদের চাপিয়ে দেওয়া সংস্কৃতি অধিকাংশ জনগোষ্ঠীর উপরে, আমাদের উপরে, এই 85%, প্রায় 86% ভারতবর্ষের নাগরিকের উপরে, তারা কি বসে থাকবে? যেই মুসলমানরা ব্রিটিশদেরকে খেদাইছে, আন্দোলন করছে, লড়াই করছে হিন্দুস্তানের জন্য 200 বছর, সে আপনাকে ছেড়ে দেবে? আপনার বিরুদ্ধে সে লড়াই করবে না? আমি ইতিহাসের পরম্পরাতে দেখতেছি ভারতবর্ষের মুসলমান, নমশূদ্র, দলিত, অচ্ছুত, খ্রিস্টান, মাইনরিটি, এই যে ওবিসি যারা আছে, তফসিলি জনগোষ্ঠী, সবাই মিলে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যে উচ্চ বর্ণের ক্রিমিনাল গ্যাং আছে, বিজেপি, আরএসএস, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে, বেঁচে থাকার লড়াই। এবং দক্ষিণ ভারত দেখেন এখনও, সাউথ ইন্ডিয়া কিন্তু প্রচণ্ড দিল্লি বিরোধী, কারণ তার গায়ের রং, সে তো অরিজিনাল দ্রাবিড়িয়ান। সে জানে যে আমি ভূমিপুত্র, তুমি বিদেশ থেকে আইছো, তোমাকে আমরা থাকতে দিছি, কিন্তু তুমি দেশ শাসন করেছো। অতএব সেই জায়গায় মুসলমানদের সামনে অপশন হচ্ছে দুইটা। ইদার হচ্ছে সশস্ত্র লড়াইতে ফিরে যেতে হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তারা যেটা করেছে, এবং সেই জায়গাতে তাদেরকে পুশ করছে। এবং মুসলমান কমিউনিটির এই লড়াই করে জেতার ইতিহাস আছে, এটা একদম হালকা করে ফাইজলামির কোনো বিষয় না। মুসলমানরা এখন আইন কানুন, কোর্ট কাচারিতে যাবে টাবে, কোর্টে তো বাবরি মসজিদের জন্য গেছিল, তো লাভ হয় নাই তো। এর আগেও তো, রিসেন্ট ঘটনার আগেও তো 800-র উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, সুফিদের কবর সব তো বুলডোজ করে দিয়েছে বিজেপি গত 11-12 বছরে। কি হয়েছে কোর্ট কাচারি করে? তো ভারতের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারা তো হিন্দুত্ববাদী রাজনীতিকে ফ্যাসিলিটেট করছে। যেভাবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট তার জায়নিস্ট আইডিওলজি, তার এথনিক ক্লিনজিংকে সে হেল্প করছে কাঠামোগত সিস্টেমের মধ্য দিয়ে। আবার রাষ্ট্র কিন্তু সেকুলার। আবার কলকাতার লোকরা কিন্তু ব্যাপক প্রগতিশীল। এই যে বাংলাদেশে আওয়ামী শাওন টাউন টাইপের লোক আছে না, যাদের জুলাই দেখলে ওর ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ওরা কিন্তু আবার ব্যাপক প্রগতিশীল কলকাতায়। হিন্দু প্রগতিশীল যারা ছিল, বাম ছিল, নাট্যকার, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সিনেমা টেনেমা, সব শুভেন্দুর পকেটে চলে গেছে না? এত প্রগতিশীল, বুঝতে পারছেন তো এরা কী পরিমাণ প্রগতিশীল? কাঠামোগতভাবে হচ্ছে হিন্দুস্তানি এই চরিত্রটা, এই ব্রাহ্মণ চরিত্রটা হচ্ছে মুসলিম বিদ্বেষী চরিত্র, খ্রিশ্চান বিদ্বেষী চরিত্র। তারা এখানকার লোকাল দ্রাবিড় জনগোষ্ঠী বিদ্বেষী একটা জাতি সত্তা। অতএব তাদের বিরুদ্ধে লড়াই তাদের সমাজে নিজেকে করতে হবে। বাংলাদেশে আমার নিজস্ব লড়াই আছে, আমাদের জায়গা থেকে সেটা আমরা করব, কিন্তু ভারতের মাইনরিটিদেরকে, ভারতের মুসলমান, ভারতের খ্রিস্টান, ভারতের দলিত, ভারতের নমশূদ্র, ভারতের তফসিলিদেরকে, তাদের লড়াইয়ের ফাইট তাদেরকে করতে হবে।